ওকে, সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান। ওয়েলকাম সকলকে দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমিতে। রোজকারের মতো আজকেও কিন্তু আমরা রেলওয়ে, এসএসসি এছাড়াও রাজ্য সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্সের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, যেখানকার কোশ্চেনগুলো কিন্তু আমি মূলত নিয়েছি রেলওয়ে, এসএসসি এছাড়াও আমাদের রাজ্য সরকারের পিএসসি এবং পিআরপি লেভেল অফ এক্সামগুলো থেকে বা বিগত বছরের প্রশ্নগুলো থেকে। তো এরকম কিছু জেনারেল সায়েন্সের কোশ্চেন আমরা সলভ করব ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির, যেগুলো থেকে কিন্তু বিগত বছরগুলোতে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এসছে এবং আগামী দিনেও কিন্তু একই ধরনের প্রশ্নগুলো আসতে চলেছে। তো তোমরা যারা যারা সেশনটাকে করছো তারা কিন্তু প্রত্যেকটার অ্যান্সার আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর আফটার দ্য এন্ড অফ দ্য সেশন তোমরা কিন্তু জানিয়ে যাবে যে কটা অ্যান্সার তোমাদের টোটাল ঠিক হলো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্ন। এই প্রশ্নটা এসেছে আরআরবি এএমপি টেকনিশিয়ান 20/8/2018-তে। প্রশ্নটা কি বলছে একটু দেখে নিই আমরা। কেন একজন রানার ফিনিশ লাইন অতিক্রম করার পরও ক্রমাগত দৌড়তে থাকে? অপশনগুলো কি বলছে স্যার এখানে একবার দেখে নেব। তার জুতো এবং মাটির মধ্যে ঘর্ষণ তাকে লাইনের বাইরে নিয়ে চলে যায়, গতিজাড্য এটাকে এগিয়ে নিয়ে যায়, স্থিতিজাড্য এটি বন্ধ করতে কিছু সময় নেয়, নাকি তিনি নিশ্চিত করতে চান তিনি লাইনটি অতিক্রম করেছেন। আচ্ছা, এবারে আমরা সকলেই নিউটনের প্রথম সূত্র থেকে জাড্যের ধারণা পাই। জাড্য মানে হচ্ছে কি ইনারশিয়া, যেটার জন্য কোন স্থির বস্তু সে চিরকাল স্থিরাবস্থায় থাকতে চায়, আর কোন গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতে চায়। তো এটাকেই বলা হয় ইনারশিয়া, যার আবার তিনটে ভাগ হয়, স্থিতিজাড্য, গতিজাড্য, দিকজাড্যের ব্যাপারটা। তো এবারে বলছে রানার যখন দৌড়চ্ছেন তার মানে তিনি কি একটা গতি নিয়ে যাচ্ছেন, তার মানে গতিশীল বস্তু চিরকাল তার গতিশীল অবস্থাটাকে বজায় রাখার চেষ্টা করবে, অর্থাৎ স্যার যাকে আমরা বলি হচ্ছে গিয়ে গতিজাড্যের ব্যাপারটা। তাহলে কি বলছে এখানে যে গতিজাড্য এটাকে আমার কি করবে? অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার। গতিজাড্য এটাকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, অপশন নাম্বার বি এখানে হবে আমাদের রাইট অ্যান্সার, যে গতিজাড্যের কারণে তিনি কিন্তু আমার এগিয়ে যাবেন। ওকে, তাহলে সঠিক উত্তর কোনটা একবার আমরা দেখে নেই। সঠিক উত্তর হলো কি অপশন নাম্বার বি। চলো পরেরটায় আসছি। কাচের গ্লাসের ওপরে রাখা কার্ডবোর্ডটি আঙুল দিয়ে ছিটকে দিলে তার ওপর রাখা একটি মুদ্রা গ্লাসে পড়ে। কোন সূত্র উপরোক্ত বিবৃতিকে আমার ব্যাখ্যা করবে? দেখো কিছুই না, ধরো বেসিক্যালি এটা হচ্ছে কি আমার একটা গ্লাস নিলাম আমি, এটা হচ্ছে কি আমার একটা গ্লাস, এই গ্লাসের উপরে রাখলাম আমি একটা কার্ডবোর্ডকে। কার্ডবোর্ড মানে হচ্ছে কি তুমি পোস্ট কার্ডও নিতে পারো। এবারে পোস্ট কার্ডের উপরে রাখলাম আমি একটা কয়েনকে, তার মানে স্যার পোস্ট কার্ডটা স্থির আর তার উপরে থাকা কয়েনটা স্থির। বলবেন হ্যাঁ স্যার। এবারে যদি আমি পোস্ট কার্ডটার মধ্যে একটা টোকা মারি তাহলে তাকে আমি স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিয়ে যেতে চাইছি। তাহলে টোকা মারলে কি হলো? পোস্ট কার্ডটা তো আমার সরে গেল, কিন্তু পোস্ট কার্ডের উপরে থাকা কয়েনটা সে তখনও তার স্থিতাবস্থাটাকে বজায় রাখতে চায় এবং তলায় কোনো অবলম্বন না পেয়ে সে গ্লাসের মধ্যে পড়ে যায়। তার মানে স্যার কি? তার মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে কি স্থিতিজাড্যের অংশটা, কয়েন পড়ে যাওয়া। তো তার মানে শক্তি সংরক্ষণগীতি না 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 কোন বিবৃতি? সেটা হলো কি জাড্যের সূত্র। যে জাড্যের সূত্রটাকে আমরা পাই বা জাড্যের ধারণাটাকে আমরা পাই নিউটনের প্রথম সূত্রটা থেকে। তার মানে সঠিক উত্তর কোনটা হবে স্যার? অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার। চলো পরেরটায় যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 3 কি বলছে আমরা একবার দেখে নিই। যখন একটি স্থির বাস চলতে শুরু করে তখন সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা পেছনের দিকে পড়ে যায়। নিচের কোন সূত্র এই পরিস্থিতিটাকে ব্যাখ্যা করে? মানে কিছুই না, ধরো একটা বাস স্থিরাবস্থায় আছে, তাহলে বাসে দাঁড়িয়ে থাকা আমি যাত্রী, আমিও স্থিরাবস্থায় আছি। এবারে যখন বাসটা চলতে শুরু করলো তখন আমি এরকম পেছনের দিকে হেলে পড়ি না। তাহলে কেন পড়ি তখন আমরা? কারণ দেখবে বাস যখন স্থিরাবস্থা থেকে চলতে শুরু করে আমার দেহের নিম্নাংশ অর্থাৎ পাটা সেও কিন্তু তখন বাসের সাথে আমার গতিশীল হয়, কিন্তু আমার দেহের ঊর্ধ্বাংশ তখনও স্থিতাবস্থাটাকে বজায় রাখতে চায় এবং জাস্ট আমি পেছনের দিকে ভাবে হেলে পড়ি। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে কোন সূত্র স্যার? এটা হলো কি নিউটনের প্রথম গতিসূত্র, তাই না? এটা কোথা থেকে জানতে পারবো? নিউটনের প্রথম গতিসূত্র, যেখান থেকে আমরা আরো দুটো জিনিসের ধারণা পাই। একটা হলো গিয়ে বলের সংজ্ঞা, একটা হলো গিয়ে
মানে যেটাকে বলা হয় দ্য কোয়ালিটি অফ ফোর্স, মানে বিশেষ করে বলা উচিত যেটা যে নেক্সট আমরা পাই হচ্ছে কি নিউটনের প্রথম গতিসূত্র থেকে কোয়ালিটি অফ ফোর্স, এন্ড থার্ড ওয়ান যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে গিয়ে জাড্ডের ধারণা। থার্ড ওয়ান যেটা ইম্পর্টেন্ট তাকে আমরা বলি জাড্ডের ধারণা। এই তিনটেই কিন্তু পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে। আবার এই জাড্ড আমার তিন ধরনের হয়, স্থিতিজাড্য, গতিজাড্য এন্ড দিকজাড্য। তার মানে সঠিক উত্তর কোনটা এখানে হবে? অপশন নাম্বার এ হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। দেখে নিই আমরা, চলো কোশ্চেন নাম্বার 4 বলো সকলে। যদি একটি বস্তুর উপর 10 নিউটন ও 5 নিউটনের দুটি বল একই দিকে প্রয়োগ করা হয় তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল মোট বল কত হবে? তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল মোট বল আমার কত হবে? স্যার 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 সবই তো পড়ি, কিন্তু অনেক কিছুই আবার পড়িও না। তার মানে ধরুন দুটো বল, একটা বলের নাম F1, আরেকটা বলের নাম দিলাম F2। একটা বল F1 আরেকটা বল F2, এবং এই দুটো বল একই দিকে ক্রিয়াশীল। আচ্ছা স্যার, আমি একটা বল নিলাম F1, আমি আরেকটা বল নিলাম F2। তার মানে F1 এবং F2 দুটো বল আগের মতো আর একই দিকে কাজ না করে দুটো ভিন্ন ভিন্ন দিক বরাবর কাজ করছে। এছাড়াও স্যার আমি এরকম দুটো বল নিলাম যার মধ্যে একটা বলের নাম দিলাম F1 আর একটা বলের নাম দিলাম F2। তারা দুজনে একে অপরের দিকেও কাজ করছে না, তারা দুজনে একে অপরের বিপরীতেও কাজ করছে না, বাট তারা এমন ভাবে কাজ করছে যে তাদের মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে যার মান নিলাম আমি থিটা। তাহলে এটা হচ্ছে তিনটে কনসিকুয়েন্সেস আমরা পেলাম। আর তিনটের ক্ষেত্রে কি করে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটাকে এখানে বের করতে হবে সেটা একবার দেখে নিই। তার মানে স্যার রেজাল্টেন্ট ফোর্স অর্থাৎ দুটো বল যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তার রেজাল্টেন্ট ফোর্স বের করার ফর্মুলা হলো F1 প্লাস F2। দুটো বল দুটো ভিন্ন দিকে ক্রিয়াশীল, তার মানে এক্ষেত্রে রেজাল্টেন্ট ফোর্স বের করার সূত্র হলো যেটার মান বেশি হবে, যেই বলের মানটা বেশি হবে সেই বলের মান থেকে কম বলের মানটাকে বিয়োগ করা। আর স্যার যদি রেজাল্টেন্ট ফোর্স মানে দুটো ফোর্সের মাঝখানে আমার অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে রেজাল্টেন্ট ফোর্সের স্কোয়ার কি হবে? এর স্কোয়ার ইকুয়াল টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 ইন্টু F1 ইন্টু F2 ইন্টু cos থিটা কিন্তু হয়ে যাবে আমার সেটা সূত্রটা। তার মানে তিনটে সূত্রকে আমরা পেলাম তিনটে সেগমেন্টের জন্য, তাই না? তাহলে এখানে কি বলেছে? দুটো বল আমার একই দিকে ক্রিয়াশীল, দুটো বল আমার একই দিকে ক্রিয়াশীল, একটার মান হচ্ছে গিয়ে 10 নিউটন, একটার মান হচ্ছে 5 নিউটন। তাহলে রেজাল্টেন্ট ফোর্স বের করার ফর্মুলা F1 প্লাস F2। তাহলে 10 যোগ 5 করে দাও, তাহলে কি হবে সঠিক উত্তর? 15 নিউটন হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার, দ্যাট মিন্স 15 নিউটনের জায়গাটা। ঠিক আছে স্যার, চলো পরেরটায় যাওয়া যাক। নেক্সট কোশ্চেন সলভ করতে আমরা সকলে চলে আসি। নেক্সট প্রশ্ন কি বলছে দেখিনি। তাহলে এটা হচ্ছে স্যার 15 নিউটন। চলো, একটি স্থির বল 5 কেজি ভরের বস্তুর উপর 2 সেকেন্ডের জন্য কাজ করে, ফলে বস্তুর গতিবেগ 4 মিটার প্রতি সেকেন্ড থেকে 7 মিটার প্রতি সেকেন্ডে বৃদ্ধি পায়। ব্যবহৃত বলের পরিমাণটাকে নির্ণয় করো। তার মানে স্যার প্রশ্ন আমায় কি জানতে চেয়েছে? প্রশ্ন আমায় বলের মানটাকে বের করতে চেয়েছে। ঠিক আছে, এবারে কি কি দেওয়া? বলের ভর দেওয়া আছে, বলবে ইয়েস স্যার। বস্তুর বা বলের ভর কত বলেছে? বলের ভর বলেছে আমাকে 5 কেজি। 5 কেজি বলবে ডান স্যার। এবারে স্যার বল বের করার ফর্মুলাটা হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাস তো আমি জানি, অ্যাক্সিলারেশন জানি না। তাহলে অ্যাক্সিলারেশন বের করার ফর্মুলাটা কি? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। তাহলে ফাইনাল ভেলোসিটি বা v এর মান কত বলেছে? 7 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক মান কত বলেছে? 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা স্যার, আর এখানে কতটা সময় হলো? 2 সেকেন্ড টাইমে হলো। দ্যাট মিন্স 3/2 করলে হচ্ছে কি 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম 1.5, মাস পেয়ে গেলাম 5 কেজি। তাহলে 5 × 1.5 করলে অ্যান্সার হচ্ছে আমাদের কত?
7.5 নিউটন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার, 7.5 নিউটন। ঠিক আছে, চলো স্যার পরেরটায় যাচ্ছি আমরা। 7.5 নিউটন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরেরটায় যাচ্ছি। 2 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে, মোট কত বল প্রয়োগ করা হচ্ছে? বলো। খুব ইজি একটি প্রশ্ন, ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু এই জাতীয় অঙ্কগুলোকে সহজেই আমরা ওভারকাম করতে পারি। কিরকম বলছে স্যার এখানে ভালো করে দেখো, 2 কেজি ভরের বস্তুটি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে, মোট বল প্রয়োগ করা হচ্ছে কত? তো আমরা তো সকলেই শিখলাম যে স্যার বল মানে কি? বল মানে হচ্ছে কি বস্তুর ভর ইনটু বস্তুর ত্বরণ, তাই না? তাহলে এফ মানে হচ্ছে এম ইনটু এ। মাস কত বলা হয়েছে? 2 কেজি। অ্যাক্সেলারেশন বলা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে 4 ইনটু 2 করলে 8 নিউটন। তাহলে স্যার বলের পরিমাণটা কত? বলের পরিমাণটা হচ্ছে আমাদের 8 নিউটন। তার মানে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার ডি, বলের পরিমাণটা হলো 8 নিউটন। ওকে স্যার, চলো পরেরটায় যাচ্ছি আমরা তাহলে সকলে মিলে। পরেরটা কি বলছে? কোশ্চেন নাম্বার 7, যখন গাড়ি বাঁকানো রাস্তায় ঘুরতে থাকে তখন এতে বসা যাত্রীরা কেন্দ্রের বিপরীত দিকে নিজের উপর একটা বল অনুভব করে, এই বলটি ড্যাশের কারণে হয়। পাতি বাংলায় স্যার আমরা টিসিএস গীত বেতানে যাই না সব অনলাইনে পরীক্ষাগুলোকে দিতে, এসএসসি, রেল, ব্যাংক, এছাড়াও অন্যান্য সেন্ট্রাল লেভেলের যে এক্সাম গুলো হয়, তখন দেখবে যিনি অটো কাকু আমাদেরকে নিয়ে যান, তিনি যখন সেই সল্টলেকের রাস্তাগুলোতে গাড়িটাকে নিয়ে ঘোরান, মনে হয় না যে অটো থেকে আমরা ছিটকে বেরিয়ে চলে যাব? বা যিনি বাস চালাচ্ছেন তিনি যখন বাসটাকে সেই রাউন্ড শেপের মধ্যে দিয়ে ঘোরান, মনে হয় না স্যার এই বাস থেকে বেরিয়ে আমরা চলে যাব? মনে হয় কি হয় না? হয় স্যার, তাই না? তো এটা মনে হয় একটা কাল্পনিক বলের জন্য, যে কাল্পনিক বলটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স, তাই না? অর্থাৎ যে কাল্পনিক বলটা বস্তুকে কেন্দ্র থেকে বাইরে পাঠাতে চায়। আরেকটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। সেন্ট্রিপেটাল ফোর্স মানে কারা? যে বলটা বস্তুটাকে বাইরে বের হতে দেয় না, ঘূর্ণায়মান অবস্থায় বস্তুটিকে কেন্দ্রাভিমুখী করে, তাকে বলা হয় সেন্ট্রিপেটাল। তো এবারে বলছে বের করে দিচ্ছে, বের করে দেওয়া মানে হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স লাগাচ্ছে, তাই না? তো যে বলটা অনুভব করে এই বলটি কিসের কারণে হয়? এই বলটি হয়ে থাকে আমাদের জাড্ডের কারণে। অপশন নাম্বার বি হলো কি এর রাইট অ্যান্সার। এই বলটা কেন অনুভূত হয়? ডিউ টু দ্য ইনারশিয়া, জাড্ডের কারণে কিন্তু এটা আমার অনুভূত হয়ে থাকে তারা সকলে। ঠিক আছে, চলো স্যার দেখে নিই আমরা তাহলে সঠিক উত্তর কোনটা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, জাড্ডো জাড্ডো জাড্ডো। ওকে ডান, তাহলে এত পর্যন্ত। চলো পরের প্রশ্নটা চলে আসছি আমরা। খুব ইজি একটা প্রশ্ন দিয়েছে কিন্তু এখানে, নিচের কোন দ্রবণটি তড়িৎ পরিবহন করে না? নিচের কোন দ্রবণটি তড়িৎ পরিবহন করে না? ঠিক আছে, অ্যাসিড এবং ক্ষার, অ্যালকোহল এবং গ্লুকোজ, অ্যালকোহল এবং অ্যাসিড, গ্লুকোজ এবং ক্ষার। বলো কোন দ্রবণটি আমার এখানে তড়িৎ পরিবহন করবে না? ঠিক আছে, কোন দ্রবণটি আবার এখানে তড়িৎ পরিবহন করবে না? আচ্ছা স্যার, আমরা যখন ইলেকট্রিসিটি পড়ি তখন আমরা পড়ি হচ্ছে কি আধান সম্বন্ধে, চার্জ সম্বন্ধে। চার্জ মানে কি মুক্ত ইলেকট্রন, অর্থাৎ মুক্ত ইলেকট্রন থাকলেই কিন্তু কোনো পরিবাহী তড়িৎটাকে পরিবহন করতে পারে। এবার আমাকে দেখতে হবে নিম্নলিখিত অপশনগুলোর মধ্যে কার কার মুক্ত ইলেকট্রনটা নেই। মুক্ত ইলেকট্রন নেই বলে তো সে তড়িৎটাকে পরিবহন করতে পারবে না, ইজি কনসেপ্ট একটা। এবারে স্যার দেখুন, অ্যাসিডের তো আমার থাকবেই, তীব্র অ্যাসিড হোক মৃদু অ্যাসিড হোক থাকবেই, ক্ষারের ক্ষেত্রেও সেম। তাই এই অ্যাসিড ক্ষার যে অপশনগুলো আছে সেগুলোকে আমরা আগে থেকেই অমিট করে দিই। পড়ে রইল কোনটা? পড়ে রইল হচ্ছে কি অ্যালকোহল এবং গ্লুকোজ। সচরাচর যারা তড়িৎ যোজী যৌগ হয়, মানে যাদেরকে আমরা ইলেকট্রোভ্যালেন্ট বলে চলি, তারাই কিন্তু তড়িৎটাকে পরিবহন করতে পারে। কিন্তু তুমি অ্যালকোহল নিয়ে নাও চাই গ্লুকোজ নিয়ে নাও, এরা প্রত্যেকে সমযোজী হয়, অর্থাৎ যাদের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনটা আমার নেই তাই কিন্তু তারা তড়িৎটাকে পরিবহন করতে পারবে না। তাই সঠিক উত্তর কোনটা স্যার? অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার, অ্যালকোহল এবং গ্লুকোজ, অ্যালকোহল এবং গ্লুকোজ। ঠিক আছে, চলুন স্যার পরেরটায় চলেন, পরেরটায় চলেন। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? একটি দ্রবণে
300 গ্রাম জলে স্বাভাবিক লবণের পরিমাণ 41 গ্রাম, দ্রবণের ভর শতাংশ দ্বারা ঘনত্ব গণনা করো। দ্রবণের ভর শতাংশ দ্বারা ঘনত্বটাকে গণনা করো। বলো কোনটা হতে চলেছে আমাদের সঠিক উত্তর? একটি দ্রবণে 300 গ্রাম জলে স্বাভাবিক লবণের পরিমাণ 41 গ্রাম, দ্রবণের ভর শতাংশ দ্বারা ঘনত্ব গণনা করো। ওকে 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 ঠিক আছে স্যার। তো এখানে কি বলছে স্যার? ফার্স্টে বলছে 320 গ্রাম জল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দ্রাবক, তাই না? এটা হচ্ছে আমাদের দ্রাবক। আচ্ছা, নেক্সট বলছে স্বাভাবিক লবণের পরিমাণটা কত? 41 গ্রাম। তার মানে স্যার লবণটা কি? লবণটা হচ্ছে কি আমাদের দ্রাবক। লবণটা হচ্ছে কি আমাদের কি? দ্রাবক। ঠিক আছে। তো স্যার এখানে যদি আমি বলি দ্রবণে দ্রাবের পরিমাণটা কত? দ্রবণ মানে কি স্যার? দ্রবণ মানে হচ্ছে গিয়ে দ্রাব প্লাস দ্রাবক। দ্রাব মানে হলো যেটাকে মেশানো হয়, আর দ্রাবক মানে হলো যার মধ্যে মেশানো হয়। বলবেন ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দ্রবণে দ্রাবের পরিমাণটা কত বলেছে? দ্রবণে দ্রাবের পরিমাণ এটা হচ্ছে গিয়ে স্যার আমার দ্রাব মানে যেটাকে মেশাবো, অর্থাৎ 41 গ্রাম। আচ্ছা, দ্রবণে দ্রাবকের পরিমাণ, দ্রবণে দ্রাবকের পরিমাণ এটা কত বলেছে আমাকে? 320 গ্রাম। তার মানে স্যার এই দুটোকে মিলিয়েই তো দ্রবণটাকে তৈরি করছি, তাহলে দ্রবণের পরিমাণটা আমাকে বের করতে হবে। স্যার 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 দ্রবণের পরিমাণটা কত? দ্রবণের পরিমাণটা হচ্ছে কি 320 যোগ 41 ইকুয়াল টু 361 গ্রাম। ঠিক আছে, বের করতে হবে কি? ভর শতাংশ দ্বারা ঘনত্ব গণনা করো, তাই না? নেক্সট আমাকে এখানে বের করতে হবে কি? বের করতে হবে হলো কি ভর শতাংশ দ্বারা ঘনত্ব। ওকে, তো তাহলে ভর শতাংশটাকে আমরা সকলে বের করে ফেলি। ভর শতাংশ অর্থাৎ যেখানে ফার্স্টে লিখতে হয় দ্রাবের পরিমাণ বাই দ্রবণের পরিমাণ, দ্রাবক কিন্তু বলিনি, দ্রাবের পরিমাণ বাই দ্রবণের পরিমাণ ইন্টু 100%। ব্যাস, এটা হলো কি বের করা ভর শতাংশ। দ্রাবের পরিমাণটা বলছে আমাকে এখানে 41, দ্রাবকের পরিমাণ আমাকে এখানে বলা হচ্ছে 361 ইন্টু এত পার্সেন্ট মতন। ওকে, তো তাহলে এখানে কাটাকাটি করলে মূলত আমাদের 11 এর মতন আসবে একটা ভ্যালু। ওকে, ওই 11% মতন একটা ভ্যালু আসবে। যতদূর তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, এটা মোরাললেস ওই 11 এর মতনই একটা ভ্যালু আসবে। ঠিক আছে, 4100/360 যদি করে 11, অপশন নাম্বার ডিটাই করে নাও। ঠিক আছে, ডিটা করে নাও। তো মোটামুটি এটা ক্যালকুলেট করে নিও, ক্যালকুলেট করে অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে। বের করতে হয় এভাবে, সেটা আমি বলে দিলাম, একটা স্ক্রিনশটও কিন্তু তোমরা নিয়ে নিও। ঠিক আছে, চলো পরেরটায় যাচ্ছি আমরা। পরেরটা কি বলছে? নিচের কোনটির ঊর্ধ্বপাতন ঘটে? স্যার ঊর্ধ্বপাতন মানে কি জিনিস? ঊর্ধ্বপাতন মানে হলো কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটা আবার সরাসরি গ্যাসে পরিণত হয়, মাঝখানে কোনো তরল আমার থাকেই না। এই যে আমরা বলি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে তরল, তরল পদার্থে তাপ প্রয়োগ করলে গ্যাস, কিন্তু কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে যদি সেটি তরলে না পরিণত হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়, তখন তাকে আমরা কি বলি? ঊর্ধ্বপাতন বলে চলি। ইংলিশে যেটাকে বলা হয় সাবলিমেশন, আর উল্টোটাকে বলা হয় কি? উল্টোটাকে বলা হয় ডিকম্পোজিশন, তাই না? অর্থাৎ গ্যাসের থেকে তুমি হিটটা তুলে নিলে সে লিকুইডে চেঞ্জ না হয়ে সরাসরি আমার গ্যাসে পরিণত হয়ে গেল। তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। অপশন নাম্বার সি, অ্যামোনিয়াম ক্লোরাইড, বা যেটাকে ইংলিশে বলা হয় স্যাল অ্যামোনিয়াক, বা বাংলায় যাকে আমরা বলি নিশাদল, যার সংক্ষেপটা হচ্ছে গিয়ে কি স্যার NH4Cl, তাই না? NH4Cl। চলো
তাহলে সঠিক উত্তরটা এখানে আমরা দেখে নিলাম NH4Cl এর জায়গাটি। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন কি বলছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেকের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। অর্থাৎ তোমরা যারা যারা এবছর এসএসসি, রেলওয়ে, WBPKP এবং WBPSC এর পরীক্ষায় বসতে চলেছো, অনেকেই আছে যারা সবকটারই পরীক্ষা তোমরা দেবে, কিন্তু মনে হচ্ছে স্যার আমরা এই বিভিন্ন বিভিন্ন পরীক্ষা যে দিতে চলেছি, এক তো পরীক্ষার ফর্ম ফিল আপ আমার রয়েছেই, কিন্তু স্যার তাহলে প্রত্যেকটা পরীক্ষার জন্য কি আমাদের আলাদা আলাদা কোর্স কিনতে হবে? না, তার জন্য আমরা TWS এর তরফ থেকে নিয়ে চলে এসেছি কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0 ব্যাচ। যেই ব্যাচের মধ্যে তোমরা কিন্তু বিভিন্ন সাবজেক্ট অর্থাৎ ম্যাথ, রিজনিং অ্যান্ড জিআই, জিকেজিএস, তার সাথে হলো ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্টের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের গত বছর কি প্রশ্ন এসেছে, থিওরির সাথে সাথে গত বছর সেই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন এসেছে, রেলওয়ে, এসএসসি, রাজ্য পুলিশ এবং আমাদের WBPSC এর তরফ থেকে প্রত্যেকটা কিন্তু ধরে ধরে আলোচনা করা হবে। ঠিক আছে, অর্থাৎ টপিক ভিত্তিক থিওরি ক্লাস, সেই থিওরি থেকে বিগত বছরে কি প্রশ্ন এসছে বা আগামী বছর বা এই বছরে কি প্রশ্ন আসতে চলেছে সব কিছুর একটা ডিটেল অ্যানালিসিস আর সোম থেকে শনি কিন্তু তোমরা রোজ ক্লাসেস গুলো পেয়ে যাচ্ছ। তার সাথে তো পরবর্তীতে মক টেস্ট আমাদের রয়েছেই। সম্পূর্ণ ব্যাচটা ডিউরেশন হচ্ছে কি 6 মাস এবং তুমি কিন্তু এটার ভ্যালিডিটি পেয়ে যাবে 1.5 বছর পর্যন্ত। তাই যারা যারা ঘাবড়ে রয়েছে স্যার আমি তো সব পরীক্ষা দিতে চলেছি, কোন কোর্স কিনবো বুঝতে পারছি না, তাহলে আর দেরি না করে অফারটাকে অ্যাপ্লাই করে আজই কিন্তু পারচেজ করে নিতে পারো আমাদের কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0 ব্যাচটা। ব্যাচ কিন্তু অলরেডি লাইভ হয়ে গিয়েছে আমাদের TWS একাডেমি অ্যাপের মধ্যে। ঠিক আছে, চলো স্যার পরেরটা এগোচ্ছি আমরা। নিচের কোনটিতে ঊর্ধ্বপাতন দেখা যায় না? অ্যামোনিয়াম ক্লোরাইড, ন্যাপথালিন, কর্পূর। আমি বারবারই বলেছিলাম ঊর্ধ্বপাতন বা সাবলিমেশনের অর্থই হলো কঠিন পদার্থতে তাপ প্রয়োগ করলে সেটি সরাসরি তরলে পরিণত না হয়ে একেবারে আমার গ্যাসে পরিণত হয়ে যায় স্যার। উদাহরণ অ্যামোনিয়াম ক্লোরাইড, উদাহরণ কর্পূর, উদাহরণ ন্যাপথালিন ইত্যাদি ইত্যাদি, উদাহরণ আয়োডিন ইত্যাদি ইত্যাদি। তো তার মানে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, আমার এখানে ন্যাপথালিন আছে, আমার এখানে কর্পূর আছে, বাট স্যার বরফ তো হয় না। হ্যাঁ, শুষ্ক বরফ যেটাকে বলা হয় সলিড কার্বন ডাই অক্সাইড, সেখান থেকে হয়তো ধোঁয়া বের হতে দেখতে পাওয়া যায়, বাট সেখানে ঊর্ধ্বপাতন কাজ আঘাত করে না। তাই সঠিক উত্তর কোনটা স্যার? অপশন নাম্বার এ, কারণ বাদবাকি তিনটের ক্ষেত্রে কিন্তু আমরা ঊর্ধ্বপাতনটাকে দেখতে পাই। দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব পরিমাপের স্কেল কোনটা? খুবই ইজি একটা প্রশ্ন করে দিলেন স্যার, যেটাকে আমরা কি বলি? অপশন নাম্বার সি, পিএইচ স্কেল বলে চলি। অর্থাৎ 0 থেকে 6.9 পর্যন্ত যে স্কেলের মানটা হয় আমাদের অ্যাসিডিক। ওকে স্যার, 7 মানে হচ্ছে গিয়ে যেটা আমাকে বোঝায় নিউট্রাল, 7 মানে যেটাকে আমার বোঝায় নিউট্রাল। আর স্যার 7.1 থেকে 14 পর্যন্ত যেটাকে আমরা প্রত্যেকে বলি কি? যেটাকে আমরা প্রত্যেকে বলি হচ্ছে কি বেসিক, যেটাকে আমরা প্রত্যেকে বলি হলো কি বেসিক। তাহলে অ্যাসিডিক, নিউট্রাল, অ্যানাদার ওয়ান হচ্ছে কি বেসিক। তার মানে স্যার এটাকে আমরা কি বলবো? পিএইচ স্কেল বলে চলবো। চলো নেক্সট প্রশ্নে আমরা আসছি, কোশ্চেন নাম্বার 13। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি আমার সঠিক? প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি আমার সঠিক? কিছুই না স্যার, কনসেপ্ট কাজে লাগাও। এ আর বি এরা হলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, এদের মাঝখানে চলে এলো সি, সি হলো গিয়ে কি? মেয়েটির বেস্ট ফ্রেন্ড। তার মানে কি হবে? বয়ফ্রেন্ডকে সরিয়ে বেস্ট ফ্রেন্ড সেই জায়গাটাকে নিয়ে নেবে, তার মানে এ কে সরিয়ে কে চলে আসবে? সি। তার মানে এখন গার্লফ্রেন্ড আর তার বেস্ট ফ্রেন্ড একসাথে রইলো, বয়ফ্রেন্ডকে আমার আলাদা করে দিল। তাহলে এটাকেই বলা হয় কি? প্রতিস্থাপন বিক্রিয়া স্যার। এত ইজি। ঠিক আছে, তাহলে কি বলছে দেখিনি যে অপশন কোনটা ঠিক হবে? বি। অর্থাৎ একটি অধিক বিক্রিয়াশীল ধাতু একটি কম বিক্রিয়াশীল ধাতুকে তার জলীয় দ্রবণ থেকে প্রতিস্থাপিত করে দেয়। তার মানে এ হলো গিয়ে বেশি বিক্রিয়াশীল, এ হলো কম, তাহলে এটাকে প্রতিস্থাপিত করলো কে? সিটা। তাহলে এটাকেই বলা হয় কি? ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়ার জায়গাটা। ঠিক আছে, চলেন স্যার পরেরটায়। দ্রাবক এবং দ্রাবকের না না না, দ্রাবক কি করে হয়? দ্রাব হবে তাহলে। দ্রাব এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণকে কি বলা হয়? দ্রাব এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণকে কি বলা হয়?
সমসত্ব মিশ্রণ মানে কারা? হোমোজিনিয়াস মিক্সচার, অর্থাৎ যেই মিশ্রণের উপাদানগুলোকে কিন্তু নরমাল পদ্ধতির মাধ্যমে আর একে অপরের থেকে আলাদা করা যাবে না, তাদেরকে বলা হয় কি? সমসত্ব বা হোমোজিনিয়াস মিক্সচার। তার মানে সেটার সঠিক উত্তরটা হচ্ছে কি দ্রবণ। কারণ স্যার আপনি সাসপেনশন বা প্রলম্বন নিন আর চাই কোলোয়েট নিন, এরা হলো অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে, অর্থাৎ উপাদানগুলোকে সহজেই একে অপরের থেকে আলাদা করা যায়। জলের মধ্যে বালিকে মেশালাম, কিছুক্ষণ রাখলাম, জল তলায়, বালি উপরের দিকে ভাসছে, তার মানে মিশ্রণের উপাদানগুলো সহজেই একে অপরের দ্বারা পৃথক, তাই না? তাহলে সমসত্ব হচ্ছে কি দ্রবণ। কোশ্চেন নাম্বার 15, একটি দুর্বল অ্যাসিড এবং এর সংযোজিত ক্ষারীয় লবণের দ্রবণকে কি বলা হয়? বা খুব ভালো একটি প্রশ্ন দিয়েছে, এই সকল প্রশ্নের জন্যই তো থিওরি পড়াতে ভালো লাগে রে। তো বলা হচ্ছে একটি দুর্বল অ্যাসিড এবং এর সংযোজিত ক্ষারীয় লবণের দ্রবণকে কি বলে? আরআরবি এনটিপিসি 2021 এর একটা প্রশ্ন। চলো বলে ফেলো তাহলে। তো এই জাতীয় দ্রবণকে আমরা বলি হচ্ছে গিয়ে বাফার দ্রবণ। ডিটেলস আমি আলোচনা করলাম না, জাস্ট আমি এটুকুনি বলে দিলাম, এটাকে বলা হয় বাফার দ্রবণ। কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখি, যখন সিলভার নাইট্রেট দ্রবণে সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়, বা তার মানে স্যার সিলভার নাইট্রেট মানে হলো গিয়ে AgNO3, এটার দ্রবণে যোগ করেছি কাকে? আমরা NaCl কে। তাহলে কি হবে? তাহলে আমরা দেখব হচ্ছে গিয়ে AgCl এর একটা পদক্ষেপ পড়বে, ঠিক আছে, আর পড়ে রইবে আমাদের NaNO3, সোডিয়াম নাইট্রেট যাকে আমরা বলি। তার মানে সিলভার ক্লোরাইডের একটা সাদা পদক্ষেপ তৈরি হয়। অপশন নাম্বার বি হলো কি কিন্তু এটার রাইট অ্যান্সার। ঠিক আছে স্যার, চলেন পরেরটায়। কোশ্চেন নাম্বার 17, মানব দেহে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় সংগঠিত হয়? মানব দেহে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হয় বলো? তাহলে এটার সঠিক উত্তর কোনটা হবে স্যার? অপশন নাম্বার সি, সাইটোপ্লাজম, তাই না? গ্লাইকোলাইসিস মানে হলো শ্বসনের ধাপ, সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। নিম্নের কোন হরমোনটি ফাইট অর ফ্লাইট রেসপন্সের জন্য দায়ী? আচ্ছা স্যার, এই হরমোনের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট নাম তোমাদের বলে দিই, এটাকে বলা হয় এমার্জেন্সি হরমোন বা আপদকালীন হরমোন। আর এই হরমোনটারই অন্য নাম 3F, ফ্লাইট, ফ্লাইট এন্ড ফ্লাইট, তাই না? তো কাকে বলা হয়? অ্যাড্রেনালিনকে বলা হয়, বা যাকে আমরা বলি এপিনেফ্রিন। কারণ আমরা জানি অ্যাড্রেনাল নামে একটা ত্রিভুজাকৃতি গ্রন্থি থাকে আমাদের দুটো কিডনির ঠিক উপরের দিকে ত্রিভুজের মতন দেখতে দুটো দুটো গ্রন্থি বর্তমান, একটা একটা করে দুটো গ্রন্থি বর্তমান। এই ত্রিভুজাকার গ্রন্থিটাকে আমরা সকলে কি নামে চিনি? আমরা সকলে চিনি হচ্ছে গিয়ে যে তার নামটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাড্রেনাল। এই অ্যাড্রেনাল গ্রন্থির ভেতরের অংশ, বাইরেরটাকে বলা হয় অ্যাড্রেনাল কর্টেক্স, ভেতরেরটাকে বলা হয় অ্যাড্রেনাল মেডিউলা। এই মেডিউলা থেকে একটা হরমোন বেরোয় যাকে বলা হয় অ্যাড্রেনালিন। তো এই অপশন নাম্বার বি হবে আমাদের কি রাইট অ্যান্সার। চলেন স্যার পরেরটায় যাওয়া যাক। ওপেরন মডেল সম্পর্কিত ল্যাক ওপেরনে রিপ্রেসর প্রোটিনের কাজটা কি? ওপেরন মডেল সম্পর্কিত ল্যাক ওপেরনে রিপ্রেসর প্রোটিনের কাজটা কি? আরএনএ পলিমারেজকে সক্রিয় করা, না জিনের প্রকাশ, জিনের প্রকাশটা বন্ধ করা। ডিএনএ রেপ্লিকেশন শুরুও করে না, প্রোটিন সংশ্লেষও করে না। সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার বি, জিনের প্রকাশ বন্ধ করা। আজকের লাস্ট প্রশ্ন, মানব দেহে মায়োস্থেনিয়া গ্রেভিস রোগটি কোন অংশকে প্রধানত প্রভাবিত করে? মানব দেহে মায়োস্থেনিয়া গ্রেভিস রোগটি প্রধানত কোন অংশকে প্রভাবিত করে? রক্ত সঞ্চালন তন্ত্র, স্নায়ুপেশী সংযোগস্থল, শ্বাসতন্ত্র, নাকি পরিপাকতন্ত্র? মানব দেহে মায়োস্থেনিয়া গ্রেভিস রোগটি কোন অংশকে প্রভাবিত করে? বলে ফেলো। which of the following is your correct answer? জলদি আমাকে জানাও তোমরা সকলে। তাহলে এটা হলো গিয়ে স্যার পেশির একটা রোগ, পেশির রোগ হচ্ছে কি মায়োস্থেনিয়া গ্রেভিস, আর স্নায়ুপেশী সংযোগস্থল বলাটা বেটার, তাই না? তো এই অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু এটার রাইট অ্যান্সার। ওকে, তো আজকের 20টা কোশ্চেন আমরা এখানেই এন্ড করলাম। আজকে একটু কম প্রশ্ন এনেছিলাম, তার প্রধান রিজনটা হচ্ছে যেহেতু অনেকগুলো অঙ্ক ছিল তাই। তো এরকম আরো প্র্যাকটিস সেশন পেতে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে লাগবে কি লাগবে না স্যার, ঠিক আছে? আর TWS একাডেমি অ্যাপটাকে তোমরা ডাউনলোড করতে ভুলবে না। আর এই অ্যাপের মধ্যে বর্তমান ব্যাচগুলো কিন্তু আমাদের রানিং চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, আপার প্রাইমারি আর্টস প্র্যাকটিস এন্ড সায়েন্স প্র্যাকটিস, এনএম
এনজিএনএম ফাউন্ডেশন এবং WBKP ফাউন্ডেশন। ব্যাচ রিলেটেড যদি কোনো কোয়েরি তোমাদের থাকে তাহলে অবশ্যই নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কল করে নাও, 9062160805 এই নাম্বারে। আমাদের দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না সকল আপডেটের জন্য। আর এছাড়াও দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট এই তিনটে ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যে কোনো সরকারি চাকরির রিক্রুটমেন্ট থেকে শুরু করে অথেন্টিক নিউজ থেকে শুরু করে তার ফ্রি ক্লাসেস বা তার কোনো পেইড ব্যাচে আসছে কিনা, মক টেস্ট, PDF সব কিন্তু আমরা আলোচনা করি এবং তোমাদেরকে তথ্য প্রোভাইড করি এই ইউটিউব চ্যানেলগুলোর সাহায্যে। ঠিক আছে, ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান। চলো, থ্যাংক ইউ সকলকে।